করিম ওয়ালা আলী আজমাইন। স্নেহের সঞ্চালক প্রিয় ভাই সৈয়দ আবু সাইদ উপস্থিত রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুলেখক, বিশিষ্ট গবেষক এবং দার্শনিক মাননীয় জিয়াউল হক ভাই, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূরের ও কাছের আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদের পরবর্তী সময়ে সবাইকে আন্তরিকভাবে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। যদিও কয়েকটা দিন দেরি হয়ে গেল, আমরা আগে ঈদ মোবারক জানাতে পারিনি, তাই আজকে জানালাম আবারও ভাই বোনদেরকে ঈদ মোবারক। ধারাবাহিকভাবে আমরা কয়েকটা আহ, ক্লাস ক্লাস ঠিক নয়, আলোচনা করেছি। সেখানে সামাজিক মনস্তত্ত্ব এবং ব্যক্তির মানসিক স্বাস্থ্য এই বিষয়ে সামাজিক ব্যাপারগুলোকে, সোশ্যাল সাইকোলজির ব্যাপারগুলোকে আংশিক অ্যাড্রেস করার সুযোগ হয়েছে। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে ভাষা, কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল অ্যাট্রাকশন এবং প্রোসোশাল বিহেভিয়ার গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ব্যক্তির গ্রুপ অ্যাক্টিভিটি বা গ্রুপ সম্মিলিত আচরণ কিভাবে ইন্ডিভিজুয়াল আচরণের মধ্যে প্রভাব বিস্তার করে এবং সম্মিলিত আচরণের মাধ্যমে একজন মানুষ কিভাবে নতুন নতুন আহ, পরিবর্তন নিজের মধ্যে সংঘটিত করে এবং নিজের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন এর রাস্তা খুঁজে পায়, এই বিষয়গুলো নিয়ে ছোটখাটো আলোচনা করব। আহ বিজ্ঞজনেরা আছেন, তারাও আশা করি আমাদের এই আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গ্রুপ বিহেভিয়ার, দলীয় আচরণের মাধ্যমে ব্যক্তির সুস্থ থাকা। আমরা জানি মানুষ সামাজিক জীব, সেই ছোটকাল থেকে এটা শুনে আসতেছি। আমরা এটাও জানি যে মানুষ পরিবারে বসবাস করে, পরিবার ছাড়া মানুষ বসবাস করতে পারে না। এটাও আমরা ছোটকাল থেকে জেনে আসতেছি। কিন্তু এটা যে একজন ব্যক্তির সুস্থতার জন্য, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একটা নিয়ামক ভূমিকা পালন করতে পারে, সেভাবে খুব একটা আলোকপাত করার সুযোগ আমাদের হয়ে ওঠে না। মানুষ কোনো না কোনো একটা গ্রুপ মেনটেন করে, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভাবে একটা দলীয় আচরণের সাথে সম্পৃক্ত। সেটা হতে পারে ক্লাব, সেটা হতে পারে ধর্মীয় কোনো গ্রুপ, সেটা হতে পারে কোনো কালচারাল গ্রুপ, সেটা হতে পারে কোনো ফ্রেন্ড গ্রুপ, গ্যাং, সেটা হতে পারে পরিবার। যেটাই হোক না কেন, এই গ্রুপের ভিতর দিয়ে একজন মানুষ চলে। গ্রুপের বাইরে ইন্ডিভিজুয়াল ভাবে চলাটা আসলে কঠিন। আমরা আহ, যে সমস্ত খুব নিউক্লিয়াস ফ্যামিলি দেখি, তারাও দেখা যাবে যে পোষা প্রাণীর সাথে তাদের নিজেদেরকে ফ্যামিলি বন্ডেজ তৈরি করেছে। এটা জিয়া ভাই আরো ভালো জানেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন দেশ বিদেশে থাকছেন, যে তাদের পোষা প্রাণীর জন্য তারা তাদের সম্পত্তি উইল করে যায়। এরকম ব্যাপারও আমরা দেখি কাগজে, বিভিন্ন গবেষণাপত্রে, বিভিন্ন আইনি বুলেটিন সমূহে এগুলো দেখা যায়। একজন ব্যক্তি একটা গ্রুপের ভিতর থেকে গ্রুপ তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে এবং গ্রুপ থেকে সেভাবে কিভাবে সে শেখে এবং গ্রুপ থেকে সে কিভাবে সুস্থতার পথে হাঁটতে পারে, এইটা আমরা আজ দেখতে চাই। গ্রুপ কিন্তু দুইজন ব্যক্তি থেকে শুরু করে অনেক মানুষের মধ্যে ফরমেশন হতে পারে। এটা আমরা সবাই জানি যে গ্রুপ
একের অধিক ব্যক্তি থাকলেই সেটা একটা গ্রুপ ফরমেশন হয়। তো এখানে আমরা অলরেডি বলে ফেলেছি ক্লাব, কমিউনিটি, অ্যাকশন গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপ, এখন হলো ভার্চুয়াল গ্রুপ, এগুলো বিভিন্ন ভূমিকা রাখতে পারছে। আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম যে ঈদের পরিবারের সকল মানুষ সম্মেলন হয়েছে, শহর থেকে গ্রামে সবাই গেছে, আহ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই একসাথে হয়েছে, সবাই একটা খাটে শুয়ে আছে, সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, কিন্তু সবাই প্রত্যেকেই একটা ফোন নিয়ে ফোন সার্ফিং করতেছে। অর্থাৎ দেখা গেল যে আমরা ফিজিক্যালি কানেক্টেড, ফিজিক্যালি এক জায়গায় আছি, কিন্তু ভার্চুয়ালি আমরা আলাদা হয়ে গেছি। এই ধরনের গ্রুপ আচরণ বর্তমানে খুবই দেখা যায়। আমি একদিন আমার বাচ্চাকে নিয়ে পার্কে খেলতে গেছিলাম। ফেরার পথে দেখলাম যে চার বন্ধু সবাই ঘাসের উপরে শুয়ে আছে, কচি কচি ঘাসের উপরে শুয়ে আছে কোনো একটা পার্কে। তো আহ, একজন আরেকজনের সঙ্গে ঠাসাঠাসি করে বসে আছে। তো আমি তাদেরকে বললাম যে আপনারা শুয়ে পড়েন, সব মাথাগুলো এক জায়গায় দিয়ে শুয়ে পড়েন। তারা সবাই শুয়ে পড়লো, কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেকেই মোবাইল সার্ফিং করতেছে, আমার কথাগুলো শুনলো, কিন্তু তারা কি কি আমি বললাম সে অনুযায়ী তারা মানে আগ্রহ ভরে আন্তরিকতার সাথে আমাদের সঙ্গে সহযোগিতাও করলো, কিন্তু সবাই মোবাইল সার্ফিং করতেছে। সেখান থেকে তারা বিচ্যুত হলো না। আমি একটা ছবি তুললাম তাদেরকে, ওনাদের মধ্য থেকে একজন আমাকে নাম্বার দিল যে ভাইজান আমাদেরকে এই ছবিটা শেয়ার করে দিন। আমি দিয়েছিও। কি পিকুলিয়ার এখন সামাজিক আচরণ। এটা পজিটিভ নেগেটিভ অনেকগুলো জিনিস আছে, আমরা পজিটিভ জিনিসগুলোই ধরি, ধরে এগিয়ে যাই। দেখেন এভাবে এখন ভার্চুয়াল ফ্রেন্ডশিপ গুলো তৈরি হচ্ছে, ভার্চুয়াল গ্রুপ গুলো তৈরি হচ্ছে। আমাদের আচরণের মধ্যে একটা বিশেষ ধরনের পরিবর্তন এখন এসে গেছে। ধর্মীয় গ্রুপগুলোর ভিতরেও আমরা দেখি যে এদের মধ্যে সুন্নি, শিয়া, ক্যাথলিক, মুসলিম ইত্যাদি নানান ধরনের, প্রটেস্ট্যান্ট, অন্যান্য ইয়েগুলো, এগুলো এদের আচার আচরণ আলাদা। আচার আচরণ। আমাদের বিষয় হলো যে যখন একজন মানুষ গ্রুপের কাছাকাছি থাকে, ফিজিক্যালি কাছাকাছি থাকে, তখন তাদের ভিতরে এক ধরনের এই ক্লোজনেস, যে প্রক্সিমিটিটা, ডিস্টেন্স যত কমে আসে, তখন তাদের ভিতরে ইউনিক বিহেভিয়ার করার পরিমাণ প্রবণতাটা তত বেড়ে যায়। ডিস্টেন্স গুলো যত কমে, তত তাদের ভিতরে উম, পারস্পরিক আচরণের আহ, একটা কি বলবো কানেক্টিভিটিটা বেড়ে যায়। ডিস্টেন্স যত কমে, তখন মনের অনেক না বলা কথা অটোমেটিক্যালি বলা হয়ে যায়। ডিস্টেন্স যত কমে, প্রক্সিমিটি যত বাড়ে, তখন পরস্পর পরস্পরের মধ্যে মানে আচরণগুলো অনুকরণের প্রবণতাটা বেড়ে যায়। মানে যত মানুষ পরস্পরের পরস্পরের সহবতে আসে, কাছাকাছি আসে, তখন তাদের একজনের আচরণ দ্বারা আরেকজন অনেক বেশি প্রভাবিত হয়। এখানে ভাষা বলার প্রয়োজন হয় না, এখানে কমিউনিকেশনের প্রয়োজন পড়া হয়। প্রেজেন্সটাই মনে হয় যেন একটা কমিউনিকেশন। এভাবে একজন মানুষের আরেকজনের উপরে আচরণগত একটা প্রভাব বিস্তার করে। এই যে পরস্পর পরস্পরের কাছাকাছি হয়, তোর মধ্যে কেউ না কেউ আবার একটা ইনিশিয়েটিভ ভূমিকায় থাকে। এটাকে ইংরেজি সাইকোলজির ভাষায় যেটা বলা হয় যে ইনিশিয়েটিভিটি। ইনিশিয়েটিভিটি এর মধ্যে কেউ উদ্যোক্তা হয়ে কথা বলে। বা যেমন ধরুন, যদি আমরা এমন দেখতে পারি যে কয়েকজন ক্লোজ ফ্রেন্ড একসাথে হয়েছে, সেখানে কেউ একজন একটা চুটকি বলতে শুরু করে দিল। বয়স যেটাই হোক না কেন, মানে টিনেজ বয়স থেকে শুরু করে, শিশু বয়স থেকে শুরু করে প্রবীণ বয়স পর্যন্ত, আপনি পার্কে গেলে দেখবেন যে প্রবীণরা একত্রে হাঁটছে, তাদের মধ্যে কেউ গুনগুনিয়ে গান ধরছে,
তাদের সঙ্গে আবার অন্যরা সম্পৃক্ত হচ্ছে, তাদের মধ্যে কেউ রসিকতার গল্প করছে, সেই গল্পে অনেকে শ্রোতা হয়ে একসাথে হচ্ছে। তো এভাবে এই যে জলিনেসটা, তাদের যে সাময়িক সুখের অনুভূতিটা, এটা অন্যদের মধ্যে ছড়ায় এবং সেটা হেলদি আচরণ রপ্ত করতে সহায়ক ভূমিকা পালন সহায়ক ভূমিকা পালন করে, এটা দেখা যায়। এর মধ্যে থেকে যারা ইনিশিয়েটিভ নেয়, এই ইনিশিয়েটিভ হয়তো তার নিজের কাজে লাগে না, কিন্তু অন্যদের খুবই কাজে লাগে। এ কারণে সোশ্যাল সাইকোলজিস্টরা বলেন যে একত্রে মিলিত হওয়া, একত্রে পানাহার করা, একত্রে একসাথে বসা, একত্রে একসাথে হাঁটা, এই জিনিসগুলো একজন মানুষের আচরণ পরিবর্তনে, তার অ্যাগ্রেশন পরিবর্তনে, তার মানে মানুষের প্রতি দয়া মায়া মমতা বোধ জাগরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এবার আসুন, আমি যে জায়গাটা আজকে বিশেষভাবে ফোকাস দিতে চাই, এতক্ষণ ধরে তো আমরা গ্রুপ এবং গ্রুপের কাজ, গ্রুপ কিভাবে তার ক্লোজেস্ট ভূমিকাটা অন্যের আচরণকে পরিবর্তন করতে সহায়তা করে, এখানে কিছুটা আলোকপাত করলাম। আমার আজকের আলোচনার কনসার্ন হলো ফ্যামিলি, পরিবার। আর খেয়াল করলে দেখবেন, বিগত 15 বছর ধরে বা 15 বা 20 বছর ধরে ফ্যামিলি প্যাটার্নের মধ্যে একটা পরিবর্তন আসতেছে। আহ, যাতায়াত ব্যবস্থার উন্নতি, প্রযুক্তির প্রসার, মানে আহ, শিক্ষা গ্রহণ করার উপায় উপকরণ, শিক্ষার উপাদান সমূহ খুব সহজেই মানুষের হাতের মুঠোর ভিতরে চলে আসছে। যার ফলে আগে যেটা আমরা 90-এর দশকে শুনতাম, সে পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, সেটা এখন কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। ইন্টার কালচার কানেক্টিভিটিটা আগের চাইতে বাড়ছে। এখন মানুষ আগে যেমন দেশের ভিতরে বিভিন্ন আহ পার্বণে, বিভিন্ন অনুষ্ঠানে, অথবা বিভিন্ন ছুটি ছাটায় দেশের ভিতরে কাটাইতো, এখন মানুষ দেখেন বিদেশে ভ্রমণ করতেছে। একটা সিগনিফিক্যান্ট মানুষ বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে, টাকা জমিয়ে জমিয়ে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে। ফলে কালচারাল ইনফ্লুয়েন্সটা তাদের মধ্যে আসতেছে। একইভাবে শিক্ষার জন্য বা অন্য কোনো চাকরির প্রয়োজনে মানুষ অনেক বেশি দেশের বাইরে সফর করছে। পরিবারগুলো আগে যেরকম মানে একটা ইউনিট থাকতো, অনেকগুলো মানুষের একটা সন্নিবেশ থাকতো, এটা আস্তে 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 ছোট থেকে ছোটতর হচ্ছে এবং ভার্চুয়াল কানেক্টিভিটি মানুষের বাড়তেছে। এই জিনিসটা দেখা যাচ্ছে। এখানে দেখেন, আমরা পরিবার যতগুলো কারণে আহ, ভেঙে যায় বা ফাটল ধরে, ভাঙন ধরে, বা কানেকশন কমে যায়, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো পরস্পর পরিবারের সদস্যরা তাদের মতের স্যাক্রিফাইস করতে না পারা, তাদের আইডিয়ার স্যাক্রিফাইস করতে না পারা, তাদের ভিতরে যে ধারণা তৈরি হয়েছে সমাজ, সোসাইটি, ব্যক্তি এবং ব্যক্তির প্রতি আকাঙ্ক্ষা নিয়ে, এখানে স্যাক্রিফাইসের মানসিকতা না থাকা, অর্থাৎ কমননেস, একজন একটা পরিবারের মানুষের মধ্যে যে আন্তঃব্যক্তিক যোগাযোগ হয়, পারস্পরিক যোগাযোগ হয়, এই যোগাযোগের মধ্যে কমন চয়েস, কমন কথা, কমন ইস্যুগুলো কমে যায়। কমে যাওয়ার ফলে এটা আস্তে 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 নিউক্লিয়াসের দিকে গড়াচ্ছে সবচেয়ে বেশি। একইভাবে স্বার্থের স্যাক্রিফাইস, যে একজনের স্বার্থের স্যাক্রিফাইস করা, ঠিক আছে, আমি আজকে মাছের মাথাটা খেয়েছি, কালকে বড় ভাই খাবে, আজকে আমি দুধের সরটা খেয়েছি, কালকে ছোট বোনটা খাবে। এই যে ছোট ছোট বিষয়গুলো, ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয়গুলোর যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের মানসিকতাটা কিন্তু আগের চেয়েতে হ্রাস পাচ্ছে। বা হ্রাস পাচ্ছে কিনা এটা বলাটা যত বেশি সহজ, তার চেয়ে বেশিটা হলো নার্সিং এর প্রবণতাটা কমছে। আগের চাইতে এই ছোট ছোট কমন ইস্যুগুলোর নার্সিং এর পরিমাণটা কমছে। এগুলো কেন যেন নার্সিং করা হয় না। যেমন দেখুন, আজকে আমি
একটু আগে ঈদ মুবারক জানাইলাম, আমি ঈদের আগের দিন এই গ্রুপে একটা ঈদ মুবারক জানাইতে পারতাম, এটা আমি নিজেও কিন্তু জানাইনি। এইভাবে আহ, যে চয়েস গুলো, এইভাবে যে কমন ইস্যু গুলো, এগুলো কমন ছোট ছোট স্বার্থগুলো, এই স্বার্থগুলোর যে স্যাক্রিফাইস অথবা এই স্বার্থগুলোর যে নার্সিং, এই প্রবণতাটা আগের চাইতে সিগনিফিকেন্ট ভাবে হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? এটা হ্রাস পাওয়ার হয়তো অন্যতম একটা কারণ আমার মতে, আমি মনে করি যে এটাকে কেন যেন অ্যাড্রেসই করা হয়, আমলে নিবে, বিবেচনায় নিবে, বা এই জিনিস আমরা এটাকে ইম্পর্টেন্স হিসেবে নিচ্ছি না। এটা আমাদের কাছে অন্যান্য নানাবিধ কাজের ভিড়ে মোর ইম্পর্টেন্টের জায়গা থেকে লেস ইম্পর্টেন্টের জায়গায় পৌঁছে গেছে। যার ফলে কমন চয়েস, কমন আচরণ, কমন কথা, কমন ভালো লাগা, কমন টেস্ট, এই জিনিসগুলো আমরা এখন আর সেইভাবে নার্সিং না করায় আস্তে 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 এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আমরা সোশ্যাল সাইকোলজির আলোচনা করতে গিয়ে আমরা গ্রুপ বিহেভিয়ারের ভিতরে ফ্যামিলিটিকে ইম্পর্টেন্স দিতে চাই। ফ্যামিলি আওয়ার প্রাইমারি গ্রুপ ইন সোসাইটি। আমাদের সমাজের ভিতরে এবং এক্সটেন্ডেড সোসাইটির ভিতরে, এই গ্লোবালের এই বিশ্বায়নের যুগে ফ্যামিলি আমাদের সবচেয়ে বড়, আমাদের দেশের সার্কামস্টেন্সে, আমাদের দেশের সোশিও কালচারাল পার্সপেক্টিভে, সোশ্যাল সাইকোলজির পার্সপেক্টিভে ফ্যামিলি আমাদের প্রাইমারি গ্রুপ। এই প্রাইমারি গ্রুপে পরস্পর পরস্পরের কিছু স্বার্থ থাকে, পরস্পর পরস্পরের কিছু চয়েস থাকে, পরস্পর পরস্পরের কিছু ইম্পর্টেন্স থাকে। এই ইম্পর্টেন্স গুলো খোঁজা এখন সময় না। দেখুন, আহ, আমরা আগেকার দিনে, আগেকার দিনগুলো যদি আমরা সার্চ করতে যাই, তখন দেখবো যে আমাদের বৌমারা, সাইদ, আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। তো এখানে দেখুন যে আগে পরিবারগুলো যে গঠিত হতো খুব লাইফের প্রাইমারি কন্ডিশন, ধরুন 20-22-এর মধ্যে। এখন কিন্তু ফ্যামিলি গুলো ফরমেট করে আরো 10 থেকে 12 বছর পর। ফলে একটা মেচুর চিন্তা নিয়ে একজন মানুষ ফ্যামিলিতে এন্ট্রান্স করে। একটা ছেলে বিয়ে করলো, তার বয়স দেখুন 30-এর উপরে, 32-এর উপরে, 35-এ, এরকম বয়সে গিয়ে এখন উল্লেখযোগ্য একটা সংখ্যার মানুষের মধ্যে পরিবার গঠন প্রবণতাটা এসছে। একটা মেয়ের বিয়ে হচ্ছে, সেটা তার মাস্টার্স পাশ করার পরে, বা মাস্টার্স পাশ করার পরে আরো 2-3 বছর চাকরি বাকরি করার পরে। তাহলে এই আচরণগুলো তো আরো বেশি রপ্ত হওয়ার কথা ছিল। যেহেতু একটা নতুন একজন ফ্যামিলি মেম্বার ইন করছে, সে তো যথেষ্ট মেচিউর, যথেষ্ট এক্সপোজ, যথেষ্ট পৃথিবী সম্পর্কে ধারণা রাখে, যথেষ্ট আচার আচরণ সম্পর্কে সুশিক্ষিত, অনেক কিছুর ভিতর দিয়ে, অনেক পাইপলাইন ভিতর দিয়ে, অনেক প্রশিক্ষণের ভিতর দিয়ে সে এসেছে। তারপরেও কেন ফ্যামিলি গুলো টিকতেছে না? কারণটা কি? কারণ হলো যে এই যে আমাদের ছোট ছোট চয়েস, ছোট ছোট আশা আকাঙ্ক্ষা, ছোট ছোট স্যাক্রিফাইস, এই জিনিসগুলো নার্সিং করা হচ্ছে না। এই জিনিসগুলো নার্সিং করা হচ্ছে না। আমরা এখন উপহার বলতে আইফোন বুঝি, আমরা এখন উপহার বলতে ক্যাটসের শার্ট বুঝি, আমরা এখন উপহার বলতে, আমরা এখন কি বলে দেশি দশের শাড়ি বুঝি। হ্যাঁ, আমাদের চয়েস গুলো এত মানে প্রেস্টিজিয়াস জায়গায় গিয়ে পৌঁছেছে, যার ফলে আমরা ছোট ছোট জিনিসগুলো নার্সিং করাটা বাদ দিয়ে দিচ্ছি। সোশ্যাল সাইকোলজি বলে যে গ্রুপ অ্যাক্টিভিটিটাকে স্ট্রেংথেন করতে হইলে সেখানে ছোট ছোট জিনিসগুলোর পরিচর্যাটা, ছোট ছোট জিনিসগুলোর ইম্পর্টেন্সটা বিবেচনায় আনাটা জরুরি হবে, খুবই জরুরি হবে। আমাদের টিনেজ বালক বালিকাদের সাথে আমাদের সংঘাত লেগে যায়। কেন? কারণ হলো আমরা পাকা মাথায় তাদের উপরে অনেকগুলো আমাদের ব্যক্তিগত চয়েসের সাথে
তাদের চয়েসকে ম্যাচিং করতে চেষ্টা করে। কিন্তু তাদের চয়েস গুলো খুবই ঠুনকো এবং ছোট ছোট। ওই জিনিসগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্স আমাদের কাছে সেভাবে হয় না। যার ফলে দেখা যায় ওখানে একটা স্বার্থের সংঘাত ঘটে, এবং আমাদের বাড়ির যে টিনেজ বালক বালিকারা আছে তাদের সাথে আমাদের একটা সংঘর্ষ লেগে যায়। প্রথম বিচ্ছেদটা ঘটে আমাদের সাথে, প্রথম ডিভোর্সটা ঘটে আমাদের সাথে, পরিবারের বড়দের সাথে। ফলে তারা কি হয়, আস্তে আস্তে তার যে লাভেবল ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে তারা জড়িয়ে পড়ে, এবং তারা তাদেরকে গাইড করে, পরস্পর পরস্পরকে গাইড করে, যেটা অন্যান্য জিনিসগুলোর সাথে অপরিণামদর্শী চিন্তা চেতনার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং তাদের যে মূল কাজ, মূল ওয়ার্ক, তাদের যে গোল ওরিয়েন্টেড মূল কাজ, সেখান থেকে তারা বিচ্যুত হয়ে পড়ে। তো সম্মানিত উপস্থিতি, বিজ্ঞ উপস্থিতি, আমরা যে জিনিসটা বলতে চাই যে আমাদের ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি ইন গ্রুপ অ্যাক্টিভিটি। এই গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে নিজস্ব ছোট ছোট চয়েস গুলো আছে, এই নিজস্ব কিছু স্যাক্রিফাইসের জায়গা আছে। এই জিনিসগুলো আমাদের বিবেচনায় নেওয়াটা দরকার। এখানে আমাদের কিছু আইডেন্টিটি আছে, নিজস্ব আইডেন্টিটি আছে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা একটা স্বকীয়তা আছে। যেমন একটা বৌমা আমাদের পরিবারে আসলো, তার নিজস্ব একটা আইডেন্টিটি আসছে। নতুন একটা জামাই আমার পরিবারে আসলো, তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। আমি একটা বউ হিসেবে পরিবারে প্রবেশ করলাম, সেখানে আমার শাশুড়ির একটা আইডেন্টিটি আছে। আমিও ইন ফিউচার শাশুড়ি হব। এখানে আমার যারা আছে, এখানে আমার ভাসুরের ছেলে মেয়েরা যারা আছে, তাদের নিজস্ব নিজস্ব চয়েস আইডেন্টিটি আছে। এই যে চয়েস এবং আইডেন্টিটি গুলোর ব্যাপারে আমরা যদি সতর্ক এবং সচেতন থাকতে পারি, এবং চিহ্নিত করতে পারি যে তার চয়েসের ধরনটা কি, তার আহ ঢংটা কি, স্টাইলটা কি, টেনটা কি, এই জিনিসগুলো যদি আমরা বিবেচনায় নিতে পারি, তখন এটাকে নিয়ে হেলদি ওয়েতে একটা ফ্যামিলিকে চালিয়ে নেওয়াটা আমাদের জন্য সহজ হয়। সিম্পল, ভেরি সিম্পল। এখানে একজন মানুষের কাছে, গ্রুপে একজন মানুষের কাছে আরেকজন মানুষের খুব বেশি আহ, কি বলে চাহিদা অ্যাকচুয়ালি থাকে না। যেমন ধরুন, আমরা যদি একটা ফ্রেন্ডস গ্রুপ বলি, একটা ফ্রেন্ডস গ্রুপ যখন আড্ডায় যুক্ত হয়েছে তখন কি ব্যাপারটা এমন ঘটে যে হ্যাঁ, একজন ব্যক্তি সমস্ত সেখানে ডোনেশনটা করতেছে, একজন ব্যক্তি সমস্ত কিছুকে স্পন্সর করতেছে, ব্যাপারটা কি এরকম ঘটে? ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে না, খুবই কম ঘটে, খুবই কম ঘটে। তো বেশি যেটা হয় যে প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারটাকে প্রায়োরিটি দেয়, এবং প্রত্যেকে প্রত্যেকের খরচটা বেয়ার করে। কিন্তু প্রত্যেকেই একসাথে একত্রে ঘোরাঘুরি করে, প্রত্যেকেই তাদের নিজস্ব ভিউটা, নিজস্ব চয়েসটা, নিজস্ব কথাগুলো, না বলা কথাগুলো, তার যে কি বলবো, লুকিয়ে থাকা আহ, আলাদা আচরণ, সেটা গ্রুপে প্রকাশ পায়, আহ, বন্ধু সার্কেলে সেটা প্রকাশ পায়। ফলে মানুষ বন্ধুদের সার্কেলে যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে। আর এক সময় এটা অপোজিট ছিল, যে মানুষ ফ্যামিলিতে ফিরে যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করতো। তো এভাবে আমরা যদি এই গ্রুপের অন্যান্য মানুষগুলোর আচরণগুলোকে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের যে সাইকোলজিক্যাল হেলথ, গ্রুপ সাইকোলজিক্যাল পারিবারিক মানসিক স্বাস্থ্যগুলো অনেক সুন্দর হবে, এবং হেল্পফুল হবে, হেলদি হবে, হারমোনিয়াস হবে। এই জিনিসগুলো আমরা বিবেচনায় নিতে পারি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই, যে দেখুন, হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এটা কিন্তু আলাদা একটা রিলেশনশিপ, এটা আলাদা একটা গ্রুপ, আলাদা একটা গ্রুপ। এখানে ফেমিনিস্ট যারা আছে, আমি খুব বড় বিতর্কের ভিতরে প্রবেশ করবো না, যে তাদের বলা বলি গুলো, অনেকগুলো কথা, তাদের অনেক অ্যাক্টিভিটি, সোশ্যাল সামাজিক মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি অনেক আমাদের মা বোনদেরকে বায়াস করে ফেলে দেয়। সে তার নিজের চিন্তা চেতনা থেকে বিচ্যুত হয়ে যায়। যে তখন তারা বলতে থাকে যে ও আমাকে আগের মতো ভালোবাসে না, ও আমাকে আগের মতো দেখে না, ও আমাকে সময় দেয় না। এই যে ও আমাকে সময় দেয় না, আগের মতো দেখে না, মানুষটা আর আগের মতো নেই, ইত্যাদি, এই জিনিসগুলোর যে ভাষাটা, এই জিনিসগুলো যে শব্দটা, তারপরে হলো আরেকটা স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, তারপরে হলো
রাইট, মাই রাইট, হ্যাঁ, ইনজাস্টিস, এই যে কিছু কিছু শব্দ, এই শব্দগুলো অনেক সময় ফ্যামিলি এনভায়রনমেন্টে কম চলে, কিন্তু কার্যত কিন্তু কম চলে, কম খাটে। কিন্তু ফেমিনিস্টরা এই জিনিসগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করতে চায়, বড় করতে চায়। আপনি যখন যে মাই রাইট ইয়া করা, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি মানে শিং খাড়া করে রাখবেন, ফ্যামিলি ভাঙন ধরবে। ফ্যামিলির স্বাদ থেকে, ফ্যামিলির যে অমীয় সুধা আছে, সে ফ্যামিলির অমীয় সুধা থেকে আপনি বিচ্যুত হয়ে পড়েন, বিচ্যুত হতে আপনি বাধ্য। সাইকোলজি কিন্তু তা বলেন। সাইকোলজি বলে যে গ্রুপের একটা কমন চয়েস আছে, গ্রুপের কমন প্রাপ্তি আছে, গ্রুপের নিজস্ব পরস্পর পরস্পরের জন্য কিছু প্রায়োরিটি আছে। এই প্রায়োরিটি গুলোকে আমাদের বিবেচনায় নেওয়া দরকার, পরিচালনা করা করা দরকার। দিন শেষে একজন পুরুষ মানুষ কি চায়? দিন শেষে একজন পুরুষ মানুষ ঘরে ফিরে যেতে চায়, এবং ঘরটাকে যে শান্ত, স্বাভাবিক এবং সে শীতল আহ জায়গা হিসেবে বিবেচনা। একজন নারী কি চায় দিন শেষে? নারী চায় তার সারা দিনের যে স্ট্রেস, সেই সারা দিনের স্ট্রেস গুলো সে কোথাও ভেন্টিলেশন করার সুযোগ পাবে, একটা বলার সুযোগ পাবে, ভেন্টিলেশন করার সুযোগ পাবে। এই যে ছোট ছোট যে জিনিসগুলো, এগুলো কিন্তু ওয়াইফ হাজবেন্ডকে যদি চয়েস করে নিতে পারে, বলতে পারে বা খোলাসা করতে পারে বা ওইভাবে নিজেকে ফর্ম করতে পারে, তাহলে সুন্দর একটা গ্রুপ ফর্ম হয়, এবং পরস্পর পরস্পরের উপরে একটা সহমত দেওয়ার সুযোগ ঘটে, এবং অন্যান্য যারা জুনিয়র সদস্যরা আছে এগুলোকে অনুকরণ করতে শুরু করে, এবং তারা একটা নির্দিষ্ট টার্গেটে, নির্দিষ্ট একটা গোলে চলে যেতে পারে। স্বাস্থ্যকর সেই গুণটা আমরা অ্যাচিভ করতে আমাদের জন্য সহায়ক। তো আহ, আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে কোনো পরিস্থিতিতে একটা ইন্ডিভিজুয়াল প্রচেষ্টার চাইতে একটা সম্মিলিত প্রচেষ্টা মানুষকে সুস্থ থাকতে সহায়তা বেশি করে, বেশি করে। এখানে আমাদের আগের ক্লাসে আমরা যে জিনিসগুলো বলেছিলাম, যে প্রো সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক ভদ্রতা জ্ঞান, সামাজিক ভদ্রতা জ্ঞানটার ব্যাপারে আমাদের হুঁশিয়ার থাকার দরকার আছে। এখানেও এই সামাজিক ভদ্রতা জ্ঞান আমাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিটাকে পরিচালনা করতে যথেষ্ট সহায়ক ভূমিকা করে। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস আমরা একটু বলতে চাই, যে আমরা কেন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ধাবিত হই? কোন ড্রাইভ আমাদেরকে এখানে একজন আরেকজনের কাছে পরিচালিত করে? কোন ড্রাইভ আমাদেরকে আহ আরেকজনের কাছে যেতে মোটিভেটেড করে? এটা কিভাবে হয়? এখানে আহ, একজন বিজ্ঞানী এই কথা বলেছেন, যে একজন মানুষের ফিজিক্যাল প্রেজেন্স, একটা মেম্বারের ও সমাজের একটা ব্যক্তির সশরীরে উপস্থিতি, সশরীরে উপস্থিতি আর তার সশরীরে উপস্থিতি না থাকার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। সশরীরে উপস্থিতি গ্রুপ সদস্যের অন্য ব্যক্তিদেরকে অ্যারাউজ করে। অনেক আগে জিয়া ভাই একটা জিনিস বলছিলেন, যে এখানে একজন মানুষ আরেকজন মানুষের কাছাকাছি হইলে পরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা নিয়ে একটা গবেষণা নাকি চলছে, উনি আমাকে বলছিলেন। তো ডাটা গুলো হয়তো পরবর্তীতে আমরা আরো জানতে পারবো। আজকে এই সোশ্যাল সাইকোলজির জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি, জেওন্স রবার্ট জেওন্স নামে একজন বিজ্ঞানী, উনি সোশ্যাল সাইকোলজিস্ট। উনি গবেষণা করে এটা দেখেছেন যে সোশ্যাল ফাংশন গুলো ব্যক্তির মধ্যে বিহেভিয়ার গুলো রিয়াক্টেড হয় অনেক বেশি, ব্যক্তি নতুন নতুন আচরণের সাথে হেবিচুয়েটেড হয় বেশি, যখন মানে গ্রুপের অন্য মানুষটা তার কাছে প্রেজেন্স থাকবে, মানে সশরীরে উপস্থিত থাকবে। সশরীরে উপস্থিত থাকলে তার নতুন নতুন আচরণ, নতুন নতুন পারফরমেন্স, নতুন নতুন প্যাটার্ন, রক্ত বিহেভিয়ার প্যাটার্ন তৈরি হইতে এবং এগুলো হেবিচুয়েটেড হইতে ব্যক্তিকে মোটিভেটেড করে অ্যারাউজ। তো কাজেই আহ আমাদের পরস্পর পরস্পরের প্রতি প্রেজেন্সটা আমাদেরকে শক্তি যোগাবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। যেমন ধরুন একটা উদাহরণ দেওয়া যাক,
আমি আমার বান্ধবীর বাসায় গেলাম, মনে করি আমি একজন মেয়ে, আমি আমার বান্ধবীর বাসায় গেলাম। কি হয়েছে? আমার বান্ধবীর ছেলে মারা গেছে। আমি গিয়ে তারা কি বলে সান্ত্বনা দিব? বলবো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আপনি ধৈর্য ধরেন, আপনি এই হয়তো এর মধ্যেই ভালো ছিল, এই ব্যাপারগুলো কি আমি বলবো? আমি তাকে কি বলে সান্ত্বনা দিব? একটা সন্তান হারা মাকে আমার সান্ত্বনা দেওয়ার ভাষাটা কি? বা একজনের বাবা মারা গেছে, আমি কি সেই বন্ধুর বাসায় গেছি, আমি তাকে কি বলে তাকে সান্ত্বনা দিব? বলবো যে হ্যাঁ, বাবা মারা যেতেই পারে, বাবার বয়স হয়েছে তাই মারা গেছে, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু তা না। সেখানে আমরা যখন উপস্থিত হই, শ্বশুরের উপস্থিত হই, জানাজায় উপস্থিত হই, তার যে সুখের সময়ে যখন সে সুখে মাতম করছে, তখন যখন আমার ফিজিক্যাল প্রেজেন্স থাকে, তখন অটোমেটিক্যালি তার ভিতরে ওই কষ্ট ক্লেশে আক্রান্ত ব্যক্তির ভিতরে একটা শক্তি তৈরি হয়, একটা শক্তি তৈরি হয়। এখানে ব্যক্তির প্রেজেন্সটাই একটা শক্তি। বিজ্ঞানী রবার্ট জয়েন্স এই কথাটাই বলেছে যে সোশ্যাল সাইকোলজি ব্যক্তির অস্তিত্বকে স্বীকৃতি দেয়, এবং ব্যক্তি যখন ব্যক্তির পাশে দাঁড়ায়, ব্যক্তির সুখে বা দুঃখে যখন তার প্রেজেন্স সেখানে হয়, তখন অন্যান্য ব্যক্তি অ্যারাউজ হয়, মোটিভেটেড হয়, এবং নতুন নতুন আচরণ এবং নতুন নতুন প্যাটার্ন রপ্ত করতে সে আহ, আহ, উদ্বুদ্ধ হয়। এবার আসেন, আরেকটা জিনিস আজকে আমরা বলে শেষ করবো, যে অনেক সময় কিন্তু এরকম হয়, অনেক বড় একটা গ্রুপে একজন ব্যক্তি কথা বলে, এটা একটা একটা সোশ্যাল এনভায়রনমেন্ট, যেমন অডিয়েন্সকে সামনে রেখে একজন ব্যক্তি কথা বলছে। এটাও কিন্তু একটা সোশ্যাল বিহেভিয়ার রপ্ত করার জায়গা। যেমন ধরুন, বিশেষ করে কবিতা, গান, হ্যাঁ, তারপরে অন্য কোনো জাদু, জাদু মানে এই আর কি সার্কাস্টিক কিছু কথা আমি বলছি, ম্যাজিক টাইপের কিছু খেলা, এই জিনিসগুলো অডিয়েন্সের সামনে যখন একজন মানুষ প্রেজেন্ট করে, তখন এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি সময় ধরে ব্যক্তির ভিতরে থাকে। দেখবেন, আমরা আগে খেয়াল করছি আমাদের সময়ে, সেই 90-এর দশকে আহ বা 2000-এর দশকের গোড়ার দিকে, বন্ধুদেরকে দেখতাম সিনেমা হল থেকে বের হয়ে এসে পরের দিন গুনগুনায় গান গাইতো। মানে কি সিনেমা সে দেখে আসছে, মানে তার গুনগুন করা দেখলেই বোঝা যেত যে আগের দিন সে সিনেমা দেখে আসছে। এই জিনিসটা কি? কেন সে ওই পরের দিনটাতে এত জ্বলি থাকে? কেন তার ভিতরে এত মানে ফুর্তির আবেগ, মানে উদ্রেক হলো কিভাবে হলো? এখানে যখন সে একটা মুভি দেখতে গেছে, তখন সে একটা অডিয়েন্স, ওখান থেকে একটা ব্যক্তি কোনো কিছুকে প্রেজেন্ট করছে, যেটা তার ভিতরে রেখাপাত করেছে, এবং এটাকে সে ক্যারি করে পরের দিন পর্যন্ত নিয়ে যাচ্ছে। অন্য ব্যক্তিরা এটা দেখে বুঝতে পারছে যে ও আগের দিন সিনেমা দেখছে। তো এখানে আহ আমাদের এই সোশ্যাল বিহেভিয়ার গুলোকেও আমলে নেওয়া দরকার। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, আমরা শুধু শুনেই যাব, বলাও দরকার। মানে কিছু মানুষকে সাথে করে নিয়ে গ্রুপ ডিসকাশন যদি করা যায় কোনো কিছু নিয়ে, কোনো ইস্যু নিয়ে, বা কোনো হেলথ, মানে জীবনমুখী যে কোনো সাবজেক্ট নিয়ে, তখন দেখা যাবে যে একজন ব্যক্তির ভিতরে নতুন আচরণ তৈরি হবে, এবং পুরনো তার কষ্ট, তার এগ্রেশন, এগুলোকে আস্তে আস্তে কমতে সহায়তা পালন করবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রেজেন্টেশনে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, তো সেখানে উল্লেখযোগ্য বিষয়টা ছিল যে গ্রুপ এর চাহিদা, ব্যক্তির চয়েস, ব্যক্তির আকাঙ্ক্ষা, ছোট ছোট বিষয়গুলোকে আমাদের নার্সিং করাটা খুব জরুরি। আরেকটি জিনিস আমরা দেখি যে কনফ্লিক্ট, আমাদের মধ্যে পারস্পরিক একটা কনফ্লিক্ট তৈরি হয়, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভিতরে কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্ট গুলো কিন্তু আহ, একজন ব্যক্তির মধ্যে যখন তৈরি হয়, তখন আমরা আহ, পরস্পরের কাছাকাছি গেলে পরে, বা পরস্পরের সাথে খোলামেলা আলাপ আলোচনা করলে পরে আমরা এই কনফ্লিক্ট গুলো দূর করতে পারি। তো সম্মানিত আহ, আজকের এই ক্লাসের বিজ্ঞ উপস্থিতি, আমরা সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আসুন আমরা সোশ্যাল সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে আমাদের পারস্পরিক গ্রুপ আচরণগুলো নিয়ে
কিছুটা পড়াশোনা করি এবং দেখি যে গ্রুপ আচরণগুলো কিভাবে পরিচালিত হয় এবং একজনকে দ্বারা একজন কিভাবে প্রভাবিত হয়, এবং সেখানে এই ম্যানার গুলোকে কিভাবে পরিচর্যা করার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সুখী সমৃদ্ধি এবং ব্যক্তিগত মানসিক স্বাস্থ্যটাকে সুন্দর করতে পারি, সেদিকে আমরা পরিচালিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদ ভাই। আহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুখলিসুর রহমান ভাইকে চমৎকার ভাবে বিষয়গুলো সামনে নিয়ে আসার জন্য এবং ব্যাখ্যা করার জন্য। এ পর্যায়ে আমাদের উপস্থিত দর্শকদের কাছে ফিরে যেতে চাই। আপনাদের আজকের আলোচনার উপর কোনো ধরনের প্রশ্ন বা মতামত আছে কিনা? কাইন্ডলি কারো যদি প্রশ্ন থাকে আপনি হ্যান্ড রাইজ করে আপনার প্রশ্নটি করতে পারেন। এ পর্যায়ে আমি ফিরে যেতে চাই আমাদের একাডেমি টোয়েন্টি সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য শ্রদ্ধেয় জিয়াউল হক স্যারের সাথে কাছে। স্যার, আজকের বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত আলহা- প্রকাশ করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মন মন দিয়ে শুনছিলাম। আর মখলেস ভাইয়ের আলোচনার উপরে তো মন্তব্য করার প্রশ্নই আসে না। আহ, বিষয়টা আচ্ছা। হলো যে যে আলোচনাটা মখলেস ভাই আহ, নিজেও জানেন যে এখানে যে আলোচনাগুলো এসছে ওনার কথায়, এর মাঝখানে আরো দুই তিনটা ডাইমেনশনকে এক্সপ্যান্ড করার সুযোগ আছে নিশ্চিতভাবেই। আহ, কারণ উনি আলোচনাটা করেছেন যাদের সম্মুখে আমি ছাড়া আর যারা আছেন তারা আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। সো প্রত্যেকেই এই বিষয়টাকে বুঝতে পারছেন আমার মনে হয়। আমি নিশ্চিত এইটা নিজ নিজ অঙ্গনেই যে উনি যে সোশ্যাল ইন্টেলিজেন্সের কথা বললেন, সোশ্যাল নর্মসের কথা বললেন, পরিবার থেকে যেটা মানুষ শিখে আসে, বা এটা বয়স বাড়ার সাথে সাথে রেসপন্সিবিলিটিস বাড়ে, রেসপন্সিবিলিটিস বাড়ার সাথে সাথে তার এক্সপ্যানশন হয় সেই ইয়েগুলো, এবং আলটিমেটলি মানুষ সোসাইটিতে বাস করার পাশাপাশি, প্র্যাকটিসের পাশাপাশি আবার সেটা শিখতে থাকে, প্যারালাল এটা চলে। তো এই যে এই বিষয়গুলো দারুণভাবে এক্সপ্যান্ড করার সুযোগ আছে। আমি আশা করি যে মকলেশ ভাই আগামী পর্বে এটা শেষ করবেন বলেছেন। তো আমি আশা করি যে মকলেশ ভাই এই বিষয়গুলোকে আহ, ভবিষ্যতের জন্য আর কি, ভবিষ্যতে আমাদের জন্য এটাকে আরো বেশি সমৃদ্ধ করবেন আলোচনা, আবার যেটাকে আমরা চাচ্ছিলাম টেক্সট হিসাবে আনার জন্য আমরা আশা করছি যে আমরা এটা আনতে পারবো ইনশাআল্লাহ। এটা চমৎকার আলোচনা। ভাই সময় নিয়েছেন এবং আমাদেরকে ঋদ্ধ করেছেন, এজন্য আমি কৃতজ্ঞতা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, মুখলেস ভাইয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে যারা আছেন তাদের, এখানে আরো সাইকোলজিস্ট আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমাদের যে সোশ্যাল যে ফ্যাব্রিক্স, একদম বেসিক ফান্ডামেন্টাল যে পয়েন্টস গুলো, ফ্যামিলি, ফ্যামিলি রিলেশনশিপ, সিবলিংস রিলেশনশিপ, এগুলো নিয়ে ব্যাপকভাবে কাজ করা দরকার। আমাদের উপস্থিতি 10 জন হলো না 20 জন হলো, বিষয়টা এমন নয়। সেটা আমাদের দিকে নজর না দিয়ে রাদার আমরা এই আপনার থেকে অনুরোধ করি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আগায় আসেন। কে কোন বিষয় চুজ করবেন, পিক করবেন, করেন প্লিজ, এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা রেডি করেন। আমাদের 20 জনও যদি হয়, 30 জনও যদি হয়, তাদের সম্মুখে আলোচনাগুলো উপস্থাপন করেন এবং এগুলো রেকর্ড থাকুক, এগুলো আলোচনায় আসুক, এবং এখানে যারা আলোচনা শুনবেন তারা প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে আবার এটা চর্চা করবেন। চর্চা হোক, বাংলাদেশে এই চর্চাটা নাই, এই চর্চাটা হতে থাকুক। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। এখানে ফাতেমা আছেন, এখানে আহ, অনেকেই আছেন, আরো সাইকোলজিস্ট, মুখলেস ভাই নিজেও আছেন, আবু সাইদ আপনিও আছেন, যারা আগামীতে শুনবেন, সোশ্যালজিস্ট, সাইকোলজিস্ট, তাদেরকে আমি বলি যে অনুরোধ করি একাডেমি 21 এর পক্ষ থেকে আপনারা এই বিষয়গুলোকে নিয়ে আসেন, আলোচনা উপস্থাপন করেন সাহস করে। আমি জানি আপনারা পারবেন, কিন্তু আসলে আপনাদের নিজেদের সময় হবে কিনা এটা নিয়ে আপনারা জড়তা ভেতর দিয়ে থাকেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনের যে ব্যস্ততা, তাতে এই জড়তা থাকাই স্বাভাবিক। তারপরেও আল্লাহর ওয়াস্তে যদি আপনারা এটা করেন, খুব ভালো কাজ হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে মোখলেস ভাইয়ের কাছে আরো শুনবো। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। এখানে ধন্যবাদ। একটা জিনিস সত্যি। সাইদ, আমাদের আমাদের রাখা দরকার যে আমরা কিন্তু ইয়েটা কি বলে সাইকেট্রি নিয়ে যত কিছু যত কথা বলি,
এভাবে পার্টিকুলার সাইকোলজি নিয়ে কিন্তু আমাদের কথা বলার প্রবণতাটা কম। কিন্তু অনেক এই জিয়া ভাই আমাকে এই দায়িত্ব দেওয়ার পরে আহ, দেখলাম যে এই ব্যাপারগুলোকে খুবই অ্যাড্রেস করা প্রয়োজন, যেটা অধিকাংশ স্পিকাররা বা অধিকাংশ প্ল্যাটফর্ম গুলো এই ব্যাপারটাকে আমলেই নিচ্ছে না। হ্যাঁ, তো এটা খুব খুব খেয়াল করা যায়। কেন, আমার পক্ষ থেকেও জিয়া ভাইয়ের সাথে সুর মিলিয়ে অনুরোধ যে প্রচলিত ধারার বাইরে আমাদের অনেক কিছুই আলোচনার বিষয়বস্তু, স্টাডির বিষয়বস্তু, প্রেজেন্টের বিষয়বস্তু হিসেবে নিয়ে আসার সুযোগ আছে, এবং সাইন্টিফিক্যালি এটা আছে। এটা আমাদের বোধহয় প্র্যাকটিসটা বাড়ানো দরকার। আমি একটু পরে বেরোচ্ছি, ওই পাইনি, আমাকে দরগায় যেতে হবে দলিল, মানে অরিজিনাল যেটা, এটা আমার মনে হচ্ছে আমি অরিজিনাল ইয়েতে ভেড়ামারা যে পৌরসভাতে করছিলাম ওই সময় অরিজিনাল দিতে পারিনি দেখে ফটোকপি গুলো দিয়ে ওদেরকে কিছু টাকা দিয়ে ওরা করায় নিছে অরিজিনালটা। আমার এখনো মনে হচ্ছে, আমি নট শিওর, আমার এখনো মনে হচ্ছে যে খুলনার বাড়ি আর তোমার ভেড়ামারা বাড়ি, দুই বাড়ি তোমার মায়ের নামে, যেহেতু তোমার মা দলিলটা নিছিল। তো তারপর আমি আমার অ্যাসাম্পশনের কথা বলছি, আমি ঠিক রিকল করতে পারতেছি না, আমার কাছে নাই। আমি এখানে খুঁজলাম, আমি দরগায় যাচ্ছি, দরগা থেকে আলমারির ভিতরে আছে কিনা দেখি। না হলে এটা নকল তোলা যাবে, বাদ বাকি সবই তো আছে, নকল তোলা যাবে, নকল তোলা 1 সপ্তাহের ব্যাপার, 5-7 দিনের ব্যাপার। হুম। যে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের একাডেমি জনের সম্মানিত কার নাম? প্রতিষ্ঠাতা আমান, আমান। শ্রদ্ধেয় রুল আলম স্যারকে। ও, কালুয়ান, হ্যাঁ আছে তো, নাম্বার আছে। ইয়ে সাইদ, যেটা, একটু জিয়া ভাইকে মিউট করে দাও। আচ্ছা, ইয়ে আমার তো অন্য কত কথা নেই, আলোচনা যে চলছে, আমার আবেদন হচ্ছে ইয়ে আচ্ছা, স্যার, আমি দেখতেছি ওটা। আমি দরগায় মুকেশ যাচ্ছি। ভাই, আপনি যখন অসুবিধা নেই, আসসালামু আলাইকুম। ইয়ে আপনি যখন রেগুলারলি আলোচনা করছেন, আপনার যারা ভক্তকুল আছে বা আপনার যারা সাইকোলজিস্ট, আপনার ও মানে আপনার ইয়ের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে, তাদেরকে আমাদের এখানে দু একদিন আগ্রহ করে যে স্যার যাতে ক্লাস নেয়, আমরা একটু শুনি, এরকম দু একজন। দুইজন তো আছে ভাই, এই যে আমার